আজকের আলোচনার বিষয়টি একটু অন্যরকম। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের সবুজ দ্বীপের রাজা উপন্যাসটি রয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের সিলেবাসে। এই উপন্যাসের কাকাবাবু চরিত্রটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরু হবার পূর্বে গোয়েন্দা কাহিনী কাকে বলে সেই নিয়ে একটু আলোকপাত করা জরুরি। গোয়েন্দা কাহিনী বলতে বোঝায় যেসব কাহিনীতে খুন, জখম, চুরি, ডাকাতি প্রভৃতি অপরাধ সংঘটিত হয়, শর্ট কপট মানুষের আনাগোনা থাকে, জটিল কুটিল ঘটনার সমাবেশ থাকে এবং সর্বোপরি একজন সুচতুর চরিত্র যিনি বুদ্ধির মারপ্যাঁচে আসল অপরাধীকে শনাক্ত করেন। সুকুমার সেন বলেছেন, গোয়েন্দা সাহিত্য হচ্ছে এক প্রকারের শিকার কাহিনী। অজানা কোনো পশু মানুষের প্রাণহানি বা অন্যরকম ক্ষতি করছে, খোঁজ করে, তাড়া করে, ফাঁদ পেতে, কোণঠাসা করে অথবা হত্যা করা যেমন শিকারীর কাজ, তেমনি অজানা কোনো মানুষ জানা মানুষের ক্ষতি করছে, তার পরিচয় উদ্ধার করে তার অপরাধ প্রমাণ করা গোয়েন্দার কাজ। গোয়েন্দা কাহিনীতে সমাজের মধ্যে মিশে থাকা অপরাধ, প্রতিশোধ স্পৃহা, লালসার বিচিত্র চালচিত্র ফুটে ওঠে। সার্থক গোয়েন্দা কাহিনীর রূপায়ণ প্রথম ঘটেছিল এডগার অ্যালান পোয়ের হাতে। তিনি আমেরিকান কবি এবং সাহিত্যিক। 19 শতকের মধ্যভাগে এডগার অ্যালান পো লিখেছিলেন রু মর্গের হত্যাকাণ্ড নামে একটি গল্প, যেখানে তিনি উপস্থিত করেছিলেন একজন গোয়েন্দা অগাস্ট দুপাকে। এবং এই গোয়েন্দা সাহিত্য যথার্থ জনপ্রিয়তা বা সার্থকতা পাচ্ছে কোনান ডয়েলের হাতে তার শার্লক হোমস চরিত্রটির মধ্যে দিয়ে। বাংলায় গোয়েন্দা কাহিনীর সূচনা হচ্ছে দারোগার দপ্তর, বাকাউল্লার দপ্তর প্রভৃতি ফাঁড়ি জাতীয় গোয়েন্দা সাহিত্যের মাধ্যমে, যেখানে পুলিশের দারোগারা তাদের কেস সলভ করার অভিজ্ঞতাগুলি বর্ণিত করছে। এবং বাংলাতে গোয়েন্দা কাহিনী জনপ্রিয়তা পাচ্ছে পাঁচকড়ি দে, হেমেন্দ্র কুমার রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, প্রেমেন্দ্র মিত্র, এই সমস্ত প্রথিতযশা সাহিত্যিকদের হাতে। এবং এই ধারাতেই যুক্ত হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে বাংলা সাহিত্যে প্রতিভাবান লেখকের সংখ্যা কম নয়, কিন্তু 20 শতকের 50-এর দশকে বাংলা সাহিত্য জগতে আবির্ভূত সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতিভা ছিল বহুমুখী এবং বিস্ময়কর। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, প্রবন্ধ, শিশু সাহিত্য, নাটক, ভ্রমণ কাহিনী, সাহিত্যের সব শাখাতেই তিনি সমান সার্থক। বড়দের জন্য লেখা তার গল্প উপন্যাসের সম্ভার যেমন বিপুল, ছোটদের উদ্দেশ্যে লিখিত গল্প উপন্যাসের সংখ্যাও তেমনি প্রচুর। এবং শুধু পরিমাণের দিক থেকে নয়, উৎকর্ষের দিক থেকেও সেই সব গল্প উপন্যাস কালজয়ী। কিশোর সাহিত্যের সকল শাখার মধ্যে আবার রহস্য অ্যাডভেঞ্চারধর্মী কাহিনী রচনার ক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায় শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন। কিশোর পাঠকদের বৌদ্ধিক স্তর যেহেতু কিছুটা পরিণত, তাই রহস্য কাহিনী বা অভিযান কাহিনীর প্রতি তাদের আকর্ষণও তীব্র। আর এই ধারায় সুনীল গঙ্গোপাধ্যায়ের অনবদ্য কীর্তি হল কাকাবাবু চরিত্রটির সৃষ্টি। কাকাবাবুর গল্পগুলি কিভাবে সৃষ্টি হয়েছে তার পেছনে একটি কারণ তিনি নিজেই কাকাবাবু সমগ্র প্রথম খণ্ডের সূচনা দিয়েছেন, যে তিনি ছোটবেলায় সন্তুর মতো যখন তার বয়স ছিল, একজন খোড়া মানুষকে দেখেছিলেন পাহাড়ের চূড়ায় উঠতে, এবং তিনি তীব্র মনোবলের মাধ্যমে সেই অসাধ্য সাধন করেছিলেন। সেটাই কাকাবাবু চরিত্রটি সৃষ্টির নাকি প্রধান কারণ বা প্রধান প্রেক্ষাপট। এছাড়া আরেকটি কারণ জানা যায় তার বন্ধু সমীর রায়চৌধুরীর একটি স্মৃতিচারণা থেকে। সেখানে তিনি বলছেন যে চাইবাসাতে সুনীল গঙ্গোপাধ্যায় এবং বন্ধুবান্ধবরা মিলে যখন বেড়াতে যেতেন, একটি বাড়িতে তারা আড্ডা দিতেন। সেখানে একটি ছেলে, সেই বাড়ির একটি ছেলের নাম ছিল সন্তু, এবং সেই বাড়িতে স্থানীয় এডিএম সাহেব তিনি এসে গল্প করতেন, এবং সেই এডিএমকে সকলে কাকাবাবু নামে ডাকত। তো সেই দুটি চরিত্রকে মাথায় রেখেও সুনীল গঙ্গোপাধ্যায় কাকাবাবু সন্তু চরিত্র দুটির অবতারণা করেছিলেন। এবং কাকাবাবুর গল্পগুলোকে অনেকেই অ্যাডভেঞ্চার সাহিত্য বলে। কাকাবাবু কিন্তু নিজেও কখনো নিজেকে গোয়েন্দা বলেননি। প্রথম উপন্যাসে যখন তার আত্মপ্রকাশ ভয়ঙ্কর সুন্দর উপন্যাসটির মাধ্যমে, সেটাও একটি অ্যাডভেঞ্চার কাহিনী, কিন্তু পরে ধীরে ধীরে কাহিনীগুলি রহস্যপ্রধান হয়ে উঠেছে। এবং আমাদের সবুজ দ্বীপের রাজা উপন্যাসেরও মূল বিষয় কিন্তু আন্দামান থেকে কেন ক্রমাগত বিদেশি পর্যটকরা নিখোঁজ হচ্ছে এবং তাদের সেখানে আসার কারণ কি, এই রহস্যটা উদ্ধার করা। এবং কাকাবাবুকে কেন প্রথম দিকে সুনীল গঙ্গোপাধ্যায় একজন গোয়েন্দা হিসেবে উপস্থাপন করেননি, তারও একটি কারণ অনুমান করা যেতে পারে। কাকাবাবুর প্রথম গল্পটা লেখা হচ্ছে 1971 সালে, ভয়ঙ্কর সুন্দর, এবং সেখানে তিনি আসছেন অ্যাডভেঞ্চারার হিসাবে। তো বাংলা তথা ভারতবর্ষেই 70-এর দশক
কুখ্যাত বা বিখ্যাত নকশাল আন্দোলনের ফলে, এবং সেই সময় পুলিশ বা গোয়েন্দা এই শ্রেণীর চরিত্রদের মানুষ খুব ঘৃণার চোখে দেখত। তো সেই কারণে আরেকটি নতুন গোয়েন্দা চরিত্রের অবতারণা সুনীল গঙ্গোপাধ্যায় করেননি। তার বদলে তিনি একজন অ্যাডভেঞ্চারারের উপস্থাপনা করেছিলেন, যাকে মানুষ একই সঙ্গে সহানুভূতির চোখেও দেখবেন। কারণ কি না, কাকাবাবু একই সঙ্গে তার একটি পা নষ্ট, তো সুতরাং এরকম কোনো চরিত্রকে কেউ ঘৃণার চোখে দেখতে পারবে না কখনোই। তো সেই কারণেই অনুমান করা যেতে পারে যে কাকাবাবুকে সরাসরি একজন গোয়েন্দা হিসাবে সুনীল গঙ্গোপাধ্যায় উপস্থাপনা না করে একজন অ্যাডভেঞ্চারার হিসাবে তিনি উপস্থাপনা করেছিলেন প্রথম দিকে, এবং ধীরে ধীরে কাকাবাবু চরিত্রটি পরে রহস্যপ্রধান গল্পের একটি চরিত্র হিসাবে পরিণত হয়েছে। এবং অধ্যাপিকা সুমিতা চক্রবর্তীও এই প্রসঙ্গে বলেছেন যে কাকাবাবু একজন রহস্য সন্ধানী ব্যক্তি। বিচিত্র সব রহস্য সমাধানের উদ্দেশ্যে তিনি দুর্গম অঞ্চলে পাড়ি দেন। সত্যান্বেষীর মতোই তিনি রহস্যান্বেষী। গোয়েন্দা সাহিত্যে এরকম একাধিক চরিত্র দেখা যায়, এরাও আসলে ছদ্মবেশী গোয়েন্দা। আমাদের আলোচ্য উপন্যাসে কাকাবাবু ওরফে রাজা রায়চৌধুরীর যে পরিচয় পাওয়া যায় তাতে তিনি একজন 50 মধ্যবয়স্ক পুরুষ। পূর্বে ভারত সরকারের উচ্চ পদে চাকরি করতেন। তিনি ছিলেন ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডাইরেক্টর। এই সূত্রে প্রত্নতত্ত্ব, প্রাচীন ইতিহাস, ভূতত্ত্ববিদ্যা, প্রাচীন পুঁথিপাঠ প্রভৃতি বিষয়ে তার অগাধ জ্ঞান। সরকারি উচ্চ মহলেও তার অত্যন্ত খাতির। একবার কর্মসূত্রেই আফগানিস্তানের কাবুলের কাছাকাছি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় কাকাবাবুর একটি পা নষ্ট হয়ে যায়। তারপর থেকে তিনি আর চাকরি করেননি, সময়ের আগেই অবসর নিয়েছেন, ক্র্যাচ নিয়ে হাঁটেন। তবে কর্মহীন আলসেমি তার স্বভাব বিরুদ্ধ। তাই প্রতিকূল শারীরিক অবস্থার তোয়াক্কা না করেই ভাইপো সন্তুকে নিয়ে তিনি বেরিয়ে পড়েন দুঃসাহসিক অভিযানে। সেই সূত্রে তার পারিবারিক দিকটিও উল্লেখযোগ্য। দক্ষিণ কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। পরিবারে রয়েছে দাদা বৌদি অর্থাৎ সন্তুর বাবা মা, সন্তু এবং তার 2 দিদি কয়েকটি উপন্যাসে যাদের উল্লেখ মেলে। ভাইপো সন্তুকে তিনি গভীরভাবে ভালোবাসেন। তার সুবিধা, অসুবিধা, প্রয়োজন ইত্যাদির দিকেও তার তীক্ষ্ণ নজর। একটু আগেই বললাম কাকাবাবু সন্তুর কাহিনীগুলি একাধারে অ্যাডভেঞ্চার কাহিনী এবং গোয়েন্দা গল্প। অবশ্য প্রথাগত ডিটেকটিভ চরিত্র থেকে তিনি অনেকটাই ব্যতিক্রমী। সাধারণ খুন, জখম, চুরি ইত্যাদি বিষয়ে তিনি গোয়েন্দাগিরি করেন না, বরং বিচিত্র সব রহস্য সমাধান করাই তার উদ্দেশ্য। অবশ্য সেই রহস্য সমাধানই শেষ পর্যন্ত পৌঁছে যায় অপরাধী শনাক্তকরণে। কাজেই তাকে ডিটেকটিভ বলাই যায়। আমাদের আলোচ্য সবুজ দ্বীপের রাজা, যেটা 1978 সালে প্রকাশিত হচ্ছে, উপন্যাসেও কাকাবাবু সন্তুকে নিয়ে পাড়ি দিয়েছেন সুদূর আন্দামান দ্বীপপুঞ্জে। লক্ষ্য আশ্চর্য এক রহস্য সমাধান করা। কাকাবাবু নিজেই সেই কথা জানিয়েছেন এইভাবে। তিনি বলছেন, কেন একসঙ্গে এতগুলি বৈজ্ঞানিক এই জায়গায় এসে নিরুদ্দেশ হয়ে গেছে? কয়েকটা লোক খুন হয়েছে বা নিরুদ্দেশ হয়েছে সে খোঁজ নিতেও আমি আসিনি। রহস্য হচ্ছে এইসব বৈজ্ঞানিকরা এখানে এসেছিলেন কেন? প্রায় 50 বছর ধরে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু বৈজ্ঞানিক এখানে এসেছে খুন হওয়ার জন্য বা নিরুদ্দেশ হওয়ার জন্য? বৈজ্ঞানিকরা এত বোকা হয় না। তারা এসেছিল নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা যে কী তা এখনও জানা যায়নি। আমি এসেছি সেটা জানতে। সার্থক গোয়েন্দার মতোই কাকাবাবুর বুদ্ধিমত্তা, মেধা, সাহস, ক্ষুরধার মননশক্তি প্রশ্নাতীত। প্রথম থেকেই আন্দামান দ্বীপপুঞ্জে, বিশেষ করে জারোয়াদের দ্বীপে বিদেশি বৈজ্ঞানিকদের আনাগোনা তিনি সন্দেহের চোখে দেখেছিলেন। পরবর্তীতে বিদেশি প্রতিপক্ষের দলকে স্বচক্ষে দেখতে পেয়ে নিজ অনুমান সম্পর্কে দৃঢ় বিশ্বাসে পৌঁছেছিলেন তিনি। আন্দামানের ভৌগোলিক অবস্থান, ইতিহাস, তার জনজাতি প্রভৃতি সম্পর্কেও তিনি দারুণভাবে সচেতন। প্রবল সাহসের বশবর্তী হয়ে প্রায় কোনো রকম সাহায্য ছাড়াই তিনি পৌঁছে গিয়েছিলেন জারোয়াদের দ্বীপে। বিদেশি প্রতিপক্ষকে সায়স্তা করে সফলভাবে রহস্যের কিনারা করেছেন এবং গুণধর তালুকদারের পরিচয় উদ্ধার করতেও সক্ষম হয়েছেন। তবে এই উপন্যাসে তথা কাকাবাবুর চরিত্রে সবচেয়ে আকর্ষণীয় যে বৈশিষ্ট্যটি ধরা পড়ে তা হল রাজা রায়চৌধুরীর প্রচণ্ড মনের জোর। চরিত্রটির সৃষ্টির মূলেই রয়েছে এই বৈশিষ্ট্যটি। কাকাবাবু সমগ্র প্রথম খণ্ডের ভূমিকা অংশে লেখক জানিয়েছেন, একবার আমি একজন খোড়া মানুষকে খুব উঁচু পাহাড়ে উঠতে দেখেছিলাম। তার যেন একটুও কষ্ট হচ্ছিল না। তখন আমি খুব ছোট, সন্তুরই বয়সী। সেই মানুষটিকে দেখে বুঝতে পেরেছিলাম অসাধারণ তার মনের জোর। আর এরকম মনের জোর থাকলে মানুষ যে কোনো বাধাকেই জয় করতে পারে। সেই মানুষটিই কাকাবাবু। আলোচ্য উপন্যাসেও দেখা যায় কেবলমাত্র মনের জোরকে সঙ্গী করে তিনি একাই নেমে পড়েন জারোয়াদের দ্বীপে। অবশ্য সন্তুও তৎক্ষণাৎ কাকাবাবুকে অনুসরণ করে জলে ঝাঁপিয়ে পড়ে। তারপর জারোয়ার দ্বীপের দুর্গম অরণ্যে চলে কাকাবাবু সন্তুর দুঃসাহসী অভিযান। খুব সন্তর্পণে জারোয়া এবং সাহেব প্রতিপক্ষ উভয়ের আক্রমণ এড়িয়ে তারা চলতে থাকে। অল্প কিছু সময়ের জন্য সন্তু এবং কাকাবাবুর বিচ্ছেদ ঘটে। এরপর
পুনরায় ফিরে এসেও সন্তু কাকাবাবুকে আর খুঁজে পায় না। অত্যন্ত নাটকীয়ভাবে কাকাবাবুর হদিশ পায় সন্তু। দেখা যায় জঙ্গলের মধ্যে অনেকখানি ফাঁকা জায়গা, তার পাশে একটা গোল জিনিস দাউ দাউ করে জ্বলছে। দূরে ষাঁড় বেঁধে বসে আছে কয়েকশো জারোয়া, আর তাদের সামনে পড়ে আছে হাত পা বাঁধা সাহেবগুলো। এরপর অসম্ভব এক বুড়ো মানুষের নির্দেশে জারোয়ারা একজন সাহেবকে ছুঁড়ে দেয় সেই আগুনের গোলার মধ্যে। সঙ্গে সঙ্গে লোকটা নিশ্চিহ্ন হয়ে যায়। দ্বিতীয় একজন সাহেবকে জারোয়ারা যখন একইভাবে আগুনে ছুঁড়ে ফেলতে যায়, তখনই দড়াম করে একটা গুলির শব্দ হলো। সন্তু দেখল রিভলভার হাতে নিয়ে জঙ্গলের মধ্যে থেকে কাকাবাবু সেই ফাঁকা জায়গাটায় চলে এলেন। এক হাতে ক্রাচ নিয়ে তিনি লাফিয়ে লাফিয়ে হাঁটছেন। অবশ্য হাতে রিভলভার থাকলেও অকারণে কারোর উপর গুলি চালায় না কাকাবাবু। তা সেই ঔদার্যের সুযোগ নিয়ে জারোয়াদের রাজা কাকাবাবুকেও বন্দি করে ফেলেন। এরপর সাহেবদের সাথে তাকেও সেই আশ্চর্য আগুনে ফেলে দিতে উদ্যত হন। সেই মুহূর্তে নিজেকে সামলাতে না পেরে ছুটে আসে সন্তুর অনুরোধেই দয়াপরবশ হয়ে কাকাবাবুকে মুক্তি দেন বৃদ্ধ রাজা। আবার তাদের অন্যমনস্কতার সুযোগে খল চরিত্রের সাহেবরাও নিজেদের হাতের বাঁধন খুলে ফেলে তাদের তিন চারজনের হাতে বন্দুক, এলোপাথারি গুলি চলছে চারিদিকে। বুড়ো রাজা তাদের হাতে বন্দী হন। এহেন বিপ্লবী পরিস্থিতিতেও কাকাবাবু মানসিক স্থিতি সুস্থির। আত্মগোপন করে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন তিনি। তবে বিদেশি প্রতিপক্ষের দল বুড়ো রাজাকে হত্যা করতে চাইলে কাকাবাবু তাকে রক্ষা হেতু আত্মপ্রকাশ করেন। ঠিক সেই মুহূর্তেই আকাশে আবির্ভূত হয়েছে পুলিশ বাহিনীর হেলিকপ্টার দল। শেষ পর্যন্ত সন্তু রিভলভার চালিয়ে বিদেশি শত্রু জ্যাককে ধরাশায়ী করে এবং সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে আসে কাকাবাবুর হাতে। অর্থাৎ বুদ্ধিমত্তা বা শক্তিমত্তা নয়, প্রবল মানসিক জোর এবং মনোবলের মাধ্যমেই কাকাবাবু এই যাত্রায় রহস্য উদ্ঘাটনে এবং একই সঙ্গে অপরাধী চক্রকেও পাকড়াও করার কাজে সমর্থ হয়েছেন। বিপদের মুহূর্তে কোনোরকম হঠকারী সিদ্ধান্ত না নিয়ে তিনি যেভাবে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছেন এবং নিজস্ব কর্মতৎপরতায় প্রতিকূল পরিস্থিতিকে নিজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। শারীরিক প্রতিবন্ধকতাও যে মানসিক শক্তির দ্বারা জয় করা সম্ভব, তার পরিচয়ও রেখেছে চরিত্রটি। শুধু এই গল্পেই নয়, কাকাবাবু সিরিজের প্রতিটি গল্পেই প্রাণঘাতী বিপজ্জনক সব পরিস্থিতি থেকে কাকাবাবু উদ্ধার পেয়েছেন প্রচণ্ড মানসিক শক্তিকে সম্বল করে। আসলে লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের নিজস্ব মানসিক গঠনটিও ছিল এরকমই। ব্যক্তিগত জীবনে কঠিন বাস্তবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে সুনীল অর্জন করেছিলেন প্রবল মনের জোর। সেই বৈশিষ্ট্যটিকে পাথেয় করেই তিনি গড়ে তুলেছেন কাকাবাবু চরিত্রটিকে, যা কাকাবাবুকে এক ব্যতিক্রমী এবং অনুকরণীয় চরিত্র হিসাবে পাঠক মনে চিরস্থায়ী আসন দান করেছে।